নমস্কার বন্ধুরা। তো সিটের যে রিসেন্ট পরীক্ষাটা হয়েছে 8ই ফেব্রুয়ারি 2026-এ, তো সিডিপির যে পার্টটা ছিল পেপার 2 এর, সেই পার্টটার পিওকিউ ডিসকাস করব। তো দেখো, 8ই ফেব্রুয়ারি যেটা পেপার 2, সেটার হলো প্রথম থেকে শুরু করছি সিডিপির পার্টটা। এখানে কি বলেছে, প্রথমে দেখো একটা অ্যাজারশন এবং রিজনিং আছে। অ্যাজারশন রিজনিং কোশ্চেনগুলো কিন্তু রিসেন্টলি খুব আসছে। তো এই অ্যাজারশন এবং রিজনিংটা যদি ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু অনেকটাই নম্বর কিন্তু গেইন করা যাবে। আর না হলে শুধুমাত্র ডাইরেক্ট কোশ্চেনের উপর যদি আমরা ডিপেন্ড করি তাহলে কিন্তু সেভাবে নম্বরটা আমরা গেইন করতে পারবো না। তো দেখো, প্রথমে অ্যাজারশনটা কি বলেছে, ইফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ ডিলেড দেন দেয়ার সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্টস গেট অ্যাফেক্টেড। বলেছে যে যদি ফিজিক্যাল এবং যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমাদের দেখি শিশুর ক্ষেত্রে যদি ডিলে হয়, অর্থাৎ মানে দেরি করে হয়, তাহলে কি হচ্ছে, সোশ্যাল আর ইমোশনাল ডেভেলপমেন্টটাও এফেক্ট হচ্ছে। অর্থাৎ মানে আমাদের যদি কোনো বাচ্চা বা শিশুর যদি অনেক ক্ষেত্রে দেখবে শারীরিক বিকাশটা ঠিকঠাক হচ্ছে না, কোনো অপুষ্টি হচ্ছে, কোনো কারণে নিউট্রিশন ঠিকঠাক পাচ্ছে না, এবং হয়তো সেই যে পরিমাণে বাড়ার কথা সেইভাবে বাড়ছে না। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু বিকাশটা যদি না হয় তো তাদের সামাজিক প্রভাব পড়বে, এবং সে কী হবে, সমাজে সবার সাথে মিশতে পারবে না। অনেকে দেখবে হাইট কিন্তু এরকম শর্ট, হাইট যতটা হওয়ার কথা ততটা কিন্তু হাইট হচ্ছে না। তাহলে এই হাইট শর্টের জন্য সে কিন্তু যখন অন্য বাচ্চাদের সাথে মিশতে যাবে তখন কিন্তু তাকে অন্য বাচ্চারা সহজেই মিশতে দেবে না, এবং তার মধ্যে একটা ভয় চলে আসবে যে আমার হাইট শর্ট বা আমার এই ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হয়নি জন্য আজকে আমি কিন্তু ঠিকভাবে সব বাচ্চাদের সাথে সমানভাবে খেলতে পারছি না। তো এই সোশ্যাল ডেভেলপমেন্টটা তার এফেক্ট পড়বে। এবার ইমোশনালটাও হবে। এবার সোশ্যালের সাথে কি ইমোশনাল, এবার তার সবসময় মনে হবে যে আমি সবার মতো দেখতে নয়, বা সেভাবে আমি গ্রো করিনি জন্য আজকে আমাকে সবাই পছন্দ করছে না। এই যে ইমোশনের উপর যে এফেক্টটা পড়বে সেটা কিন্তু হচ্ছে। তার মানে বিষয়টা কি ট্রু। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে অ্যাজারশনটা ট্রু কি না। তাহলে প্রথমে অ্যাজারশনটা দেখে নিলাম ট্রু। এবার দেখো, এবার রিজনিংটা কি বলেছে, দেয়ার ইজ ডেভেলপমেন্টাল কন্টিনিউটি ইন দ্য কোর্স অফ চিলড্রেন্স ডেভেলপমেন্ট। এখানে যে ডেভেলপমেন্টের কন্টিনিউটি মানে ডেভেলপমেন্টটা চলতেই আছে। তো চিলড্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, নর্মালি আমরা জানি কি ডেভেলপমেন্ট কিন্তু কন্টিনিউয়াস। এবার যদি শুধুমাত্র পেঁয়াজের কথা দেওয়া থাকে তখন কিন্তু আমরা সেটাকে বলবো ডিসকন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। সেখানে কিন্তু 4টে স্টেজ বিষয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু এখানে এখনও বলেনি তো সেই জন্য আমরা জানি যে ডেভেলপমেন্টটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে। তাহলে রিজনটাও কি ট্রুথ বলছে। তাহলে আমরা অ্যাজারশনটাও দেখলাম যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যদি ডিলে হয় তাহলে তার সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্টটাও কিন্তু পুরোপুরিভাবে প্রভাব পড়ছে। তবে বাচ্চাদের এমনি কিন্তু মন টন ভেঙে যাবে। তাহলে দুটোই কিন্তু যদি ট্রু হয় তাহলে দেখো কোনটা এখানে ঠিক হবে। এখানে অপশান দেখো, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এইটা কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখি। বলেছে দেখো, অ্যাকর্ডিং টু পিয়াজে, জিন পিয়াজের থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন আসে, তো এবারও এসেছে। কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, কী কী অপশান আছে দেখো। ইন দিস সিম্পল এডিশন অফ নিউ ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াস টু দ্য এক্সিস্টিং স্টোর অফ ইনফরমেশন। বলেছে শুধুমাত্র নিউ ফ্যাক্টের নতুন ফ্যাক্টের আমরা যদি অ্যাডিশন করি, সিম্পলি কিছু ইনফরমেশান অ্যাড করলাম এবং যেটা এক্সিস্টিং স্টোর আছে ইনফরমেশানে সেখানে কিন্তু শুধুমাত্র অ্যাড করছি। তারপরে বলেছে দেখো, ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে। তো বলছে ইজ দ্য প্রসেস অফ অ্যাকুইরিং দ্য অ্যাবিলিটি টু ইউজ কালচারাল টুলকে ইউজ করার যে অ্যাবিলিটিটা, অ্যান্ড ইন দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট বাই চেঞ্জিং ওয়ান স্কিমাস। একজনের স্কিমাটাকে চেঞ্জ করা সেটা কিন্তু মানে অ্যাডাপ্টেশনের একটা প্রসেস। তো দেখো, এবার আমাদের এখানে কিন্তু শর্টকাটে করতে গেলে আমাকে আগে দেখতে হবে কোনগুলো নেগেটিভ অপশান, তাই না? তাহলে দেখো, প্রথমে অপশানটা বলেছে সিম্পল অ্যাডিশন টু নিউ ফ্যাক্ট। শুধুমাত্র সিম্পল অ্যাডিশন কি বলেছে পেঁয়াজে, দেখি আরও অপশান চেক করি। দেখো, এবার ল্যাঙ্গুয়েজের কথা তো নর্মালি প্রথমেই আগে দেখবো। ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু আমাদের ভাইগটস্কি বলেছে। কে বলেছে? ভাইগটস্কি। এবার তাহলে আমাদের এই অপশানটা আগেই এলিমিনেট করতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজের অপশানটা যদি না হলো, তবে বলেছে কালচার, ল্যাঙ্গুয়েজ, এই দুটো অপশানই কিন্তু আমরা জানি
কে ব্যবহার করে ভাইগটস্কি। তাহলে প্রথমেই আমরা এলিমিনেশন টেকনিক ইউজ করে কিন্তু এইভাবে শর্টকাটে করতে পারবো। তো 2 আর 3 আগেই হলো না। এবার দেখো 1 আর 4-এর মধ্যে দেখি কোন অপশানটা বেশি ক্লোজ। এবার দেখো এখানে কিন্তু একটা স্কিমার কথা উল্লেখ করেছে যে ইন দ্য প্রসেস অফ দ্য অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট বাই চেঞ্জিং ওয়ান স্কিমা। তাহলে অ্যাডাপ্টেশনের মাধ্যমে কিন্তু একজনের স্কিমাটা চেঞ্জ হচ্ছে, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশান। এবার 1 নম্বর অপশানটা কেন হবে না চেক করি। এই সিম্পল এডিশন অফ নিউ ফ্যাক্টস, শুধুমাত্র নিউ ফ্যাক্টস যদি অ্যাড করি এবং আইডিয়াস শুধু এক্সিস্টিং স্টোরে মানে ইনফরমেশনের মধ্যে অ্যাড করি, সেটা কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে সঠিকভাবে বসছে না, যেহেতু এখানে একটা ওয়ান স্কিমার কথা বলা হয়েছে। তাহলে এই অপশানটাও হবে না, বোঝা গেল। তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা কী হচ্ছে, 4 নম্বর অপশানটা। তো এইভাবে অপশান এলিমিনেশনের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে। তো সিটেটে দেখো সবথেকে বেশি টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ম্যাটার করে। তুমি যখনই পরীক্ষাতে যদি টাইমটা প্রপার ম্যানেজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এইটা কিন্তু হবে না। তাহলে টাইম ম্যানেজ করার জন্য আমাকে শর্টকাটে করতে গেলে আমাকে এলিমিনেশন টেকনিকটা কিন্তু দেখতে হবে। তাহলে এলিমিনেশন টেকনিক যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা ইজিলি অপশানটা এলিমিনেট করতে পারবো। এবার দেখো নেক্সট, এই যে এখানেও একটা অ্যাজারশন রিজনিং দিয়েছে। এবার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বেশিরভাগ অ্যাজারশন রিজনিংই থাকছে। এই অ্যাজারশন রিজনিংটা না করতে পারলে কিন্তু এমনিতেই নম্বর কমে যাবে। তো দেখো কি বলেছে, টিচার শুড অ্যাভয়েড কোলাবোরেশনস, গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইন্টারেকশনস অ্যামং স্টুডেন্টস। মানে টিচারকে বলছে যে অ্যাভয়েড করতে কোলাবোরেশন, গ্রুপ ওয়ার্ক এবং ইন্টারাকশান, যে বাচ্চাদের মধ্যে যে স্টুডেন্টের মধ্যে যে ইন্টারাকশানটা করি আমরা, সেটা অ্যাভয়েড করতে। দেখো এখানে অ্যাভয়েড করা মানে টিচারের ক্ষেত্রে এখানে দেখো সিটেটের একটা জিনিস, যে টিচার কিন্তু সবসময় বাচ্চার পক্ষে কথা বলবে। মানে এখানে শুধুমাত্র চাইল্ড সেন্ট্রিক, চাইল্ডকে মাঝখানে রেখে কিন্তু টিচার কথা বলবে। এখানে শুধুমাত্র টিচারের কিন্তু মন মর্জির মতো কাজ চলবে না। তাহলে এখানে টিচার অ্যাভয়েড যদি করে, তাহলে তো এটা আগেই নেগেটিভ অপশান, তাই না? তাহলে তো এটা আগেই ট্রু হবে না। তাহলে এটা আমরা বুঝেই গেলাম যে এই শুড অ্যাভয়েড করা মানেই ফলস, বোঝা গেল। কিছু কিছু কিওয়ার্ড থাকে বা ট্যাগ ওয়ার্ড যেগুলোকে বলি আমরা, এই ট্যাগ ওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো। তাহলে এটা বুঝে গেলাম। নেক্সট দেখো বলেছে রিজনটা কি দিয়েছে, লার্নিং ইজ এ প্যাসিভ প্রসেস। এই দেখো প্যাসিভ, এই যে এই কিছু কিছু ট্যাগ ওয়ার্ডগুলো যদি মনে রাখো, প্যাসিভ, তারপরে অ্যাভয়েড, এইটাতেই বোঝা যাচ্ছে যে লার্নিং কখনো প্যাসিভ প্রসেস হয় না। যেমন ধরো শুধুমাত্র শুনছো, শুনলে তো আর ওটা প্যাসিভ তাহলে হলো, তাহলে প্যাসিভ তো কখনো হয় না। বাচ্চা সবসময় কী থাকবে, অ্যাক্টিভ থাকবে। তাহলে যেখানে অ্যাক্টিভ কথাটা নেই, সেটা কিন্তু অলওয়েজ এমনি ওটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এটাও ফলস, তাহলে আমাকে আর চুজ করতে হলো না। তাহলে এইবার দেখো অপশানের মধ্যে কি আছে, দেখো বলেছে বোথ এ অ্যান্ড আর ট্রু, আগেই হবে না। তাহলে বোথ এ আর, এটাও হবে না। তাহলে এই ট্রু তো কিছুই নয়। তাহলে বোথ এ অ্যান্ড আর ফলস। তাহলে এই অপশানটা কিন্তু কারেক্ট হয়ে গেল, বোঝা গেল। নেক্সট দেখো কোশ্চেন কি বলেছে, rapid increase in height and weight during adolescence that usually precedes sexual maturity referred to as। তো র্যাপিড ইনক্রিজ যেটা হাইটে, হঠাৎ করে হাইট বেড়ে গেল, দেখি হঠাৎ করে ছেলে বা মেয়েদের একটা সময় পর কিন্তু বাচ্চা ছিল, তখন হঠাৎ করে হাইট বেড়ে গেল বা হঠাৎ করে ওয়েটটা বেড়ে গেল। তাহলে এই যে অ্যাডোলেসেন্স যেটা এই সময়টা, সেই সময়টাতে কিন্তু হঠাৎ করে যে বেড়ে যাচ্ছে, সেটা কি দেখাচ্ছে এখানে। এখানে দেখো কী কী অপশান আছে, গ্রোথ স্পার্ট, মেনস্ট্রুয়েশন, ডেভেলপমেন্টাল ট্রেন্ড, পিউবিসেন্স। তো এখানে দেখো গ্রোথ স্পার্ট মানে কি, হঠাৎ করে বৃদ্ধি, তাহলে আমি এটাকে গ্রোথ স্পার্টই বলবো। মেনস্ট্রুয়েশন তো এখানে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে না, তো এখানে তো সবার ক্ষেত্রে তো একরকম হচ্ছে না। ডেভেলপমেন্টাল ট্রেন্ড বলেও কোনো কথা হয় না। এবার পিউবিসেন্স, বিষয়টাও একটু হয় না। তো এখানে গ্রোথ স্পার্ট মানে কি, হঠাৎ করে গ্রোথটা কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে, অচমকা বৃদ্ধি যেটাকে আমরা বলি। স্পার্ট মানে কি, বিস্ফোরিত হওয়া, অর্থাৎ হট করে গ্রোথটা দেখতে পাচ্ছি। দেখো আবার একটা অ্যাজারশন রিজনিং দিয়েছে, মানে একটা করে কোশ্চেনে এবারে অনেকগুলো কিন্তু অ্যাজারশন রিজনিং থাকছে। এবার কি বলেছে, হোয়েন টেকিং অ্যাবাউট ডিফারেন্সেস এক্সপ্রেশন দ্যাট পুট দ্য পার্সন এহেড অফ দ্য ডিফারেন্সেস শুড বি ইউজ সাচ এস ইউজিং দ্য স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস রাদার দ্যান দ্য ডিসেবল স্টুডেন্ট। যখন আমরা ডিফারেন্স বা এক্সপ্রেশনের কথা বলবো, তখন আমরা ইউজ করব কি দিয়ে, স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস রাদার দ্যান ডিসেবল স্টুডেন্ট। মানে ডিসেবল স্টুডেন্ট বলার থেকে কিন্তু আমরা যে স্টুডেন্টের এই ডিসেবিলিটি আছে এইভাবে কিন্তু যদি বলি, তো ঠিক আছে, এটা ট্রু যে হ্যাঁ ওইভাবে বলাটাই উচিত। যা নর্মালি ডিসেবিলিটি স্টুডেন্ট এরকম বলা ঠিক নয়। এবার কারণটা কি দিয়েছে, দ্য ল্যাঙ্গুয়েজ উইজ ইউজ হোয়েন টকিং অ্যাবাউট লার্নার্স উইথ ডিফারিং নিডস, শেপস অ্যান্ড পার্সপেক্টিভ অফ অ্যাটিটিউড।
হ্যাঁ, আমরা যেই ভাষাতে কথা বলি সেটাই কিন্তু লার্নারের সেই দেখায় যে বিভিন্ন রকম যে পার্সপেক্টিভ এবং অ্যাটিটিউডটাকে দেখায়। এটাও ঠিক, এটাও সম্পর্কেই বলেছে। তো তাহলে বোঝা গেল এখানে কোন অপশনটা কারেক্ট হবে। both A and R true and R is the correct explanation of A. নেক্সট দেখো, আবার একটা অ্যাসারশন রিজনিং দিয়েছে, তো ওই জন্য এগুলো অনেকটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু করতে পারবে। Children in middle school should be encouraged to write about their emotions on a daily, weekly basis and reflect upon them. যে মিডল স্কুলে যেগুলো চিলড্রেনরা থাকে তাদের এনকারেজ করা উচিত তাদের ইমোশন বিষয়ে লেখার জন্য ডেলি বা উইকলি বেসিসে, যেটা তাদের কি রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বাচ্চাদের যদি ওই সুযোগটা দেওয়া হয় ওরা অটোমেটিক্যালি খুশি হবে। এবার কারণটা দিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস ইমোশন ইজ এ কগনিটিভ প্রসেস দ্যাট ক্যান লিড টু অ্যাকশন। একজনের যদি কগনিটিভ প্রসেসে যদি আমরা একজনের ইমোশনটাকে যদি বুঝতে যাই, সেটা হ্যাঁ একটা সক্রিয় ভূমিকা করে। এটাও ঠিক। তাহলে এটাও বোঝা যাচ্ছে যে A and R is true and R is the correct explanation of A. বোঝা গেল? দেখো এগুলো কিন্তু ইজি আছে। নর্মালি কনসেপ্টটা যে বাচ্চাদের যে কোনো দেখবে সিটেটের এক্সামে মানে যেখানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সেটাই কিন্তু আমাদের ফলো করতে হবে। তো বাচ্চার পক্ষে যে কথাগুলো ট্রু লাগবে সেগুলোই কিন্তু সব আনসার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি ইন প্রবলেম সলভিং। দেখো এই যে নট কথাগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি না, তখন কিন্তু আনসার ভুল হয়ে যায়। তাহলে এখানে বলেছে নট, কোনটা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্র্যাটেজি নয়, আমাকে না অপশানটা খুঁজতে হবে। নেগেটিভ, রেকগনাইজিং প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপস, প্যাটার্ন এবং রিলেশনশিপ যদি রেকগনাইজ করি, ইউজিং লজিক্যাল রিজনিং টু সলভ প্রবলেমস, ওভারলুকিং রিলেভেন্ট ইনফরমেশন, ব্রেকিং ডাউন কমপ্লেক্স প্রবলেমস ইনটু সিম্পলি পার্টস। দেখো এবার পজিটিভগুলোকে কিন্তু আমাকে বাদ দিতে হবে। ব্রেকিং ডাউন মানে কমপ্লেক্স প্রবলেমকে যদি ভেঙে করি তাহলে তো ভালো, এটা তো পজিটিভ, এটা তো হচ্ছে না। তারপরে বলেছে দেখো ওভারলুকিং, শুধুমাত্র ইনফরমেশান দেখলাম, দেখো এটা একটু কিন্তু ডাউট আছে, পরেগুলো চেক করে নিই। লজিক্যাল রিজনিং টু সলভ, লজিক যদি ইউজ করি তাহলে তো ভালো, এটা তো আগেই তাহলে নেগেটিভ। রেকগনাইজিং প্যাটার্ন এবং রিলেশনশিপ, এবার প্যাটার্ন যদি চেক করি অনেক সময় দেখবে যে কোনো প্রবলেম সলভিং এই যে যেমন সিনেমাগুলোতে দেখে, সিআইডিগুলোতে, মার্ডার কেসগুলোতে কী করে প্যাটার্নগুলো এই প্যাটার্নে খুন হচ্ছে, এই প্যাটার্নগুলো ফলো করে, তাহলে ওটাতে তো কেস সলভ হয়ে যাবে, তাই না? তাহলে এটাও তো হচ্ছে না, তাহলে একমাত্র দেখালো কি ওভারলুকিং রিলেভেন্ট ইনফরমেশন, শুধুমাত্র ওগুলোকে ইনফরমেশনটাকে দেখলেই কিন্তু কেস সলভ হচ্ছে না, তাহলে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কিন্তু এটাই নট। এবার এই নট অপশানটাই কিন্তু অ্যাকচুয়াল আনসার। বোঝা গেল? নেক্সট দেখো, আচ্ছা কি বলেছে, অ্যাকর্ডিং টু পিয়াজে, এই যে আবার পিয়াজের থেকে কোশ্চেন চলে এসেছে। হোয়েন চিলড্রেন রিচ দ্য পয়েন্ট অফ বিং এবল টু জেনারেলাইজ অ্যান্ড এঙ্গেজ ইন মেন্টাল ট্রায়াল অ্যান্ড ইরোর বাই থিঙ্কিং অফ হাইপোথিসিস অ্যান্ড টেস্টিং দেম ইন দেয়ার হেডস দে আর ইন, মানে পিয়াজের মতে এবার বাচ্চা যখন নিজেই জেনারেলাইজ করতে পারবে এবং এঙ্গেজ বিভিন্ন রকম মেন্টাল ট্রায়াল ইরোর থিওরি সেগুলোতে হাইপোথিসিসকে ইউজ করছে এবং নিজের মাথাতেই সেটা কল্পনা করছে, তাহলে সেইটা কোন স্টেজে আছে? দেখো এখানে স্টেজ সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট, ফর্মাল। এবার এখানে দেখো সেন্সারি মোটর কি, বাচ্চা কি কেবল সেন্স আসে, এবার সেন্সে থোড়ি না হাইপোথিসিস করবে, তাহলে তো এটা আগেই হবে না। প্রি অপারেশনাল কেবল কিন্তু অ্যানিমেস্টিক থিঙ্কিং আসে, কেবল বুঝতে শেখে, এখানে তো লজিকই আসে না, হাইপোথিসিস তো অনেক দূরের কথা। কংক্রিটে কেবল কংক্রিট দিয়ে কিন্তু চেনে, একটু লজিক আসে, কিন্তু হাইপোথিসিস করে ব্রেনে চিন্তা করা সেটা কিন্তু অনেক টাফ। ওখানে কিন্তু নর্মালি 5 যোগ 2 = 7, এটা যেটা চোখে দেখতে পাবে কংক্রিটে সেটা করতে পারবে। এবার x + y = এত বা a+b² এইভাবে করতে যদি হাইপোথিসিস যদি ব্রেনের মধ্যে করতে বলে সেটা কিন্তু কংক্রিটে আসবে না। তো এই থিঙ্কিংটা শুধুমাত্র কিন্তু ফর্মাল অপারেশন স্টেজেই আসবে। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে, স্টুডেন্টস লার্ন এফিশিয়েন্টলি অ্যান্ড মিনিংফুল ওয়েজ, স্টুডেন্ট যখন এফিশিয়েন্টভাবে শিখবে এবং মিনিংফুল ওয়েতে শিখবে তখন কি হচ্ছে, কখন শিখবে সেটা, কন্টেন্ট ইজ প্রেজেন্টেড টু দেম ইন দ্য ফর্ম অফ ইনকোহারেন্ট পিস অফ ইনফরমেশন, শুধুমাত্র ইনকোহারেন্ট পিস হয়ে থাকবে ইনফরমেশনের। ফোকাস ইজ অ্যাভয়েডিং ফেলিওর ইনস্টেড অফ অ্যাপ্রোচিং মাস্টারের জায়গায় মানে ফেল যদি না করে সেটার উপর খালি ফোকাস করবে। নিউ কনসেপ্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াসলি লার্ন মেটেরিয়াল, নতুন কনসেপ্টটা একদমই আলাদা হবে আগে যেটা শিখেছে তার থেকে। দেয়ার রেসপন্সেস অ্যান্ড সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স আর অ্যাটেন্ডেড অ্যান্ড ভ্যালু,
তাদের যে রেসপন্স আছে সেটাকে অ্যাটেন্ড করতে হবে এবং মানে ভ্যালু মূল্য দিতে হবে। তো দেখো মিনিংফুল কিন্তু যেগুলো মানে আমাদের এখানেও এলিমিনেশন টেকনিক কিন্তু ইউজ করতে হবে। এবার কন্টেন্ট শুধুমাত্র তাদের কাছে ইনফরমেশান এত ইনফরমেশান শুধু প্রেজেন্ট করলে তারা মিনিংফুল শিখবে না, তাহলে এটা আগেই গেল। এবার ফেলিয়ার, শুধুমাত্র যদি ফেল মানে বলা হয় যে শুধুমাত্র ফেল করবে সেই ভয়ে শুধু পড়াশোনা করবে, তাহলে মাস্টারি অ্যাপ্রোচ করবে না, মানে কোনোভাবেই মানে ফেল করা যাবে না। এটাতে খালি বলবে কি ফেল করা যাবে না, পাস করতেই হবে যেমন করে হোক। যেমন ওই যে 3 ইডিয়টস সিনেমাটাতে কী হয়েছিল যে রাজু ফেল করা যাবে না, যেমন করেই হোক পাস করতেই হবে, ইঞ্জিনিয়ারিং না পড়তে পারলেও পাস করতে হবে। তো এই ফেল করার যদি অ্যাভয়েড করি তাহলে শুধুমাত্র ফেলই হবে, তাহলে কিন্তু আর মানে প্রপার যেটা পড়াশোনা সেটা কিন্তু হবে না। তারপর বলছে নিউ কনসেপ্ট যদি আগে শিখেছে ধরো একটা কনসেপ্ট, এবার তার থেকে নতুন কনসেপ্ট হতে সেটা তো আবার নিউই হবে, তো সেটার সাথে কানেকশন কোথায় থাকলো? নতুন কনসেপ্টটা শিখতে তো আবার টাইম লাগবে। যদি একটা ভাষাতে আমরা যদি সরিয়ে যদি শিখি বাংলাতে বা এবিসিডি, এবার এবিসিডির জায়গায় সেখানে এর সাথে লিঙ্ক করা অ্যাপেল দিলাম, তাহলে বাচ্চা বুঝতে পারবে যে এটা অ্যাপেল, এটা অলরেডি জানি। এবার সেখানে যদি আমি নতুন করে যদি অন্য এর জায়গায় আরও অন্য কিছু এনে দিই, হঠাৎ করে তো নিউ কনসেপ্ট শিখতে অনেকটা টাইম লাগবে, তো সেটা একটু মিনিংফুল হবে না। তাহলে থাকলো দেয়ার রেসপন্সেস অ্যান্ড সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস আর অ্যাটেন্ডেড অ্যান্ড ভ্যালু, এবং তাদের যে রেসপন্স করবে সেটা যদি আমরা অ্যাটেন্ড করি এবং ভ্যালু দিই, মূল্য দিই, তাহলে কিন্তু তাদের শেখাটা কিন্তু মিনিংফুল হবে। আশা করি বোঝা গেল, না বুঝতে পারলে কমেন্ট করবে। নেক্সট দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু লরেন্স কোলবার্গ অ্যারাউন্ড হুইচ এথিক্স টু ভেরি ইয়ং চিলড্রেন্স মোরাল রিজন রিভলভ। এবার লরেন্স কোলবার্গের যে মোরাল থিওরিটা ছিল সেটার মধ্যে কিন্তু ছোট্ট একদম ভেরি ইয়ং, খুবই ছোট বাচ্চা, বহুত ছোটে बच्चे नैतिक तर्क शक्ति के किस नैतिकता के, তার মানে বহুত ছোটে বাচ্চা বলতে খুবই ছোট বাচ্চার কথা বলেছে। তো তাদের কি থিঙ্কিংয়ে মোরালটা আসবে, নৈতিকতা আসবে? এথিক্স অফ ইগোসেন্ট্রিজম, এথিক্স অফ কেয়ার, এথিক্স অফ পার্সপেক্টিভ অফ আদার্স, এথিক্স অফ ল। এবার দেখো ছোট বাচ্চা তো সে ল তো আগেই জানবে না, ওর মাথায় আসবেই না যে এটা আইনে আছে, এটা করতে হবে, না হলে জেলে যাবে, অতটা তো আসবেই না, খুবই ছোট বাচ্চা যেহেতু। কেয়ারটাও আসে কিন্তু সেইভাবে আসে না। এবার পার্সপেক্টিভ অফ আদার্স, এবার কে কী ভাবলো সেটা সম্পর্কেও খুব একটা মাথা ব্যথা হয় না। দেখো এবার ইগোসেন্ট্রিজমটা কেন উত্তর হবে তার বলি। আর দেখো ছোট বাচ্চা এবার অনেক ক্ষেত্রে একদম খেলছে বা কোনো হয়তো কার্টুন, অনেক সময় কার্টুন চ্যানেলে দেখবে কার্টুন দেখতে পছন্দ করছে। এবার তুমি পাশ থেকে যদি টিভিতে যদি কোনো সিরিয়াল চালাও, ও কিন্তু পছন্দ করবে না। ও মনে করে আমি যদি কার্টুনটা দেখি তো সবাই সেই কার্টুনটাই পছন্দ করবে, আমি যদি ছোটা ভীম দেখি সেই ছোটা ভীমই সবাই দেখবে। তো সবসময় কিন্তু সে নিজের পার্সপেক্টিভটা দেখবে। তাহলে ইগোসেন্ট্রিজম মানে নিজের কথাটা ভাববে। সে কিন্তু দেখবে না যে মা ভালোবাসে সিরিয়াল বা বাবা ক্রিকেট দেখতে ভালোবাসে, খেলা হচ্ছে তাহলে খেলার চ্যানেলটা দেখি, তো সে কিন্তু খেলার চ্যানেলটা দেখবে না, সে কিন্তু কার্টুনেই থাকবে। তাহলে সে ছোটা ভীম হচ্ছে সেটাই দেখবে। তো ওইটার জন্য তাদের মাথাতেও কিন্তু প্রথমেই এথিক্স অফ ইগোসেন্ট্রিজমের কথাটাই আসবে। বুঝে গেল? আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে বাকি পার্টটা আলোচনা করব। ধন্যবাদ।